ন্যাশনাল অ্যাওয়ার্ড। पुरस्कार ग्रहण करेंगे गीतकार श्री अनुपम रॉय। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটা বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার সময় তখন তো একটা আলটিমেট সাকসেস বলা চলে যে তুমি পেয়েছিলে। এই ফিলিংসটা আমি তোমার থেকে একটু জানতে চাই। আমি তো বারবার মানুষের কাছেই পৌঁছাতে চেয়েছি গান নিয়ে। আমি আমার কোন গান কি অ্যাওয়ার্ড পেলো আমি কিন্তু খুব একটা বদার্ড নই। এই জার্নিটা শুরু থেকে একটু জানবো, শুরু থেকে ইঞ্জিনিয়ার অনুপম রায় থেকে মিউজিশিয়ান অনুপম রায় হয়ে যাওয়া। এইটা দেখো বহুবার আলোচিত, কিন্তু তোমার অলরেডি প্রচুর লাইভ পারফরমেন্স রয়েছে, 2-3টে অনুষ্ঠান তোমার আমি স্টেজ প্রোগ্রাম আমি দেখেছি সামনে থেকে। বিশেষ করে তুমি শ্রীরামপুরে এসেছিলে যখন, বা তুমি তো শ্রীরামপুরে একটা গানের শুটিং করেছি শ্রীরামপুরে কলেজ, জলফড়িং 2 বোধহয় ওটা। রাইট। এই জলফড়িং গানটা নিয়ে মানে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন রয়েছে। এর কম্পোজিশন বা এটা একটু জানতে চাইবো শিলাজিৎ দাকে গাওয়ানোর সময় থেকে। তার কারণ হচ্ছে যে আমরাও নিজেরা স্টেজে বহুবার এই গানটা করেছি, সো এইটা স্টোরিটা একটু জানবো। দেখো এর স্টোরি মজার বলতে পারো, যে যখন অটোগ্রাফ ছবিটা তৈরি হচ্ছিল 2010 সালে, তখন আমি তো ব্যাঙ্গালোরে থাকতাম। 2009 থেকে ধরো কাজ শুরু হয়েছে বলতে সৃজিতদা বানাচ্ছে এবং মাঝে মাঝে বলছে আর একটা গান পাঠা। তো এরকম 4-5টা গান পাঠানো ছিল। 2টো তোমরা জানো, আমাকে আমার মতো থাকতে দাও, বেঁচে থাকার গান, এগুলো সিলেক্টেড। আরও খোঁজা হচ্ছিল। সেই সময় বলা হয়েছিল যে একটি ইয়াং কাপল, তারা লিভ ইন করছে, তাদের সম্পর্ক শুরু হবে, এরকম জায়গায় একটা গান বানিয়ে পাঠা। তখন আমি জলফড়িং বানিয়েছিলাম, কিন্তু অটোগ্রাফে সেটা স্থান পায়নি। ওখানে উঠছে জেগে সকালগুলো বলে আর একটা গান স্থান পেয়েছিল, কিন্তু গানটা ফেলা যায়নি। গানটা পরবর্তীতে ফেরত আসে হেমলক সোসাইটি ছবিতে। এবং গানটার মধ্যে একটা মজা আছে। আমার তখন প্রথম আমার লেখার সঙ্গে মানুষ পরিচিত হচ্ছে। লিরিক্সের ইন্সপিরেশনটা কোথা থেকে এলো? ইন্সপিরেশন তো নয় ঠিক, এটা আমি যেমন সিধুদাকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে ওই হলুদ পাখির ইন্সপিরেশনটা কি বলেছিল, বাড়ির সামনে একটা গাছ আছে, ওই গাছটায় হলুদ একটা পাখি এসে বসতো আর উড়ে যেত, তো ওইখান থেকেই ফিরবে না আচ্ছা এসেছিল। না, আমার সে অর্থে ইন্সপিরেশন, জলফড়িং এর ইন্সপিরেশন ঠিক এটা একটা ফরমাইশি গান বলতে পারো। কারণ আমাকে বলা হয়েছিল যে একটা নবদম্পতি তারা সংসার বাঁধছে, সেই সময় কি গান হতে পারে। তা আমার গান লেখার যা স্কিল, তাই থেকে আমি জলফড়িং তৈরি করেছি। আচ্ছা, তুমি তার আগে কি ব্যাঙ্গালোরে ছিলে? তো তার আগে 6 বছর আমি চাকরির জন্য ব্যাঙ্গালোরে ছিলাম। চাকরির জন্য ব্যাঙ্গালোর, সেখান থেকে চাকরি ছেড়ে ইন্ডাস্ট্রিতে আসা। তার আগে থেকেই কি তুমি মিউজিক কম্পোজিশন? হ্যাঁ, মানে আমি 95-96 থেকেই গান তৈরির চেষ্টা করছি বলতে পারো। এবার এই জার্নিটা শুরু থেকে একটু জানবো, শুরু থেকে ইঞ্জিনিয়ার অনুপম রায় থেকে মিউজিশিয়ান অনুপম রায় হয়ে যাওয়া। এইটা দেখো বহুবার আলোচিত, কিন্তু বলতে মজাই লাগে, কারণ নিজেরই অবাক লাগে অনেক সময়। সঙ্গীতের প্রতি আমার বরাবরই ন্যাক ছিল। আমি ছোটবেলায় তবলা শিখেছি, একটু গান শিখেছি, এরকম করেই চলছিল। পরবর্তীতে গিটার শিখেছি, কিন্তু সেগুলো কি বলে বিগিনার লেভেল হয় না, গান শেখা বা এগুলো সবই তো লেভেলস হয়। তো বিগিনার লেভেলেই ছিল। তারপরে আমি যখন ব্যাঙ্গালোরে চাকরি করতে গিয়ে বুঝতে পারি যে এতদিন অবধি জীবনের যে মোটিভেশন ছিল, যে লক্ষ্য ছিল, সেগুলো সবই ঠিক ছিল। পড়াশোনা করছি, চাকরি করতে হবে, কিন্তু চাকরিটাকে আমি ঠিক। স্কুলিং কোথায় ছিল তোমার? আমার সেন্ট পলস খিদিরপুর, ক্লাস 10 অবধি, আর 11-12 এমপি বিড়লা। ওকে। তারপর যাদবপুরে ইঞ্জিনিয়ারিং। তোমার কি আইটি ছিল? আমার ইলেকট্রনিক্স ছিল। আমি হার্ডওয়্যারের লোক। ও, হার্ডওয়্যার। আমি সার্কিট ডিজাইন করতাম। কমপ্লিটলি উল্টো লাইন। হ্যাঁ, সে তো বটে। সেখান থেকে চাকরি করতে করতে তখন আমার হোম সিকনেস খুব বড় কাজ করে। ব্যাঙ্গালোর গিয়ে যখন আমি থাকতে শুরু করি, যে আমার কলকাতা বাংলায় ফেরার একটা অদ্ভুত তাগিদ ছিল, এবং আমি বুঝতে পারছিলাম না কিভাবে ফিরবো। এবং বাংলার প্রতি যে ভালোবাসা, সেইটা আমার এই প্রবাসে গিয়েই জন্মায় মেনলি। তার আগে কলেজ জীবনে আমি যদি বছরে 14টা গান লিখে থাকি, 7টা ইংরেজি গান হতো, 7টা বাংলা হতো। কারণ তখনও আমি জানি না যে কারণ তখনও তো কেরিয়ার করবো ভাবতে পারিনি, কিন্তু সহজাতভাবে প্যাশন থেকে লেখা। হ্যাঁ, দুভাষাতেই গান লিখি। ওখানে গিয়ে ব্যাঙ্গালোর গিয়ে রিয়েলাইজ করি যে আমাকে বাংলাতেই লিখতে হবে। এবং
সেটাকে ডেভেলপ করার চেষ্টা করি, পড়াশোনা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে কিভাবে গানকে উন্নত করা যেতে পারে, কি শব্দ, এই শব্দটা মানে এই গানটা শুনে কেন এটাকে এর গুণগত মান বেশি মনে হচ্ছে, কোয়ালিটি যেটা আমরা বলি, এর কোয়ালিটি আছে, এটার কোয়ালিটি নেই কেন, কোথায় তফাৎ হচ্ছে, প্রচুর আলোচনা, তাত্ত্বিক আলোচনা করতে করতে, আর খুব একটা তাগিদ যে আমার গানগুলো নিয়ে আমায় মঞ্চে দাঁড়াতে হবে, এইটা ভেতরে ভীষণ ছিল আর কি। এবং সেটা এমন পর্যায়ে গেল আর কি যে আমি চাকরি ছাড়তে বাধ্য হলাম। এরপর আসছি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, তুমি যাকে ভালোবাসো, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটা বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার সময়, তখন তো একটা আলটিমেট সাকসেস বলা চলে যে তুমি পেয়েছিলে, এই ফিলিংসটা আমি তোমার থেকে একটু জানতে চাইবো। দেখো, সব অ্যাওয়ার্ডেরই একটা ভালো লাগা থাকে, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড যেহেতু একটা দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড, সেটা পাওয়াতেও ভীষণই আনন্দিত এবং প্রত্যেকটি জুরির কাছে আমি কৃতজ্ঞ যারা গানটা বেছে নিয়েছে। একটা স্বীকৃতি তো বটে। এবং তবে আমার কাছে কিন্তু যখন প্রথম আমাকে আমার মতো থাকতে দাও বিখ্যাত হচ্ছে এবং মানুষ রাস্তায় গাইছে, বাজছে বিভিন্ন জায়গাতে, এবং একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সেটা আমি বুঝতে পারছি আর কি। এবং আমাকে অনুষ্ঠানে ডাক পড়ছে যে বারাসাতে দাদা একটা কলেজ শো আছে, আপনি করবেন, শ্রীরামপুরে একটা শো আছে, করবেন। এইটা যে আনন্দ দিয়েছিল, পৃথিবীতে আর কিছু সেই আনন্দ দিতে পারে না, মানে আমার ক্ষেত্রে আর কি। কারণ আমি তো বারবার মানুষের কাছেই পৌঁছাতে চেয়েছি গান নিয়ে। আমি আমার কোন গান কি অ্যাওয়ার্ড পেল, আমি কিন্তু খুব একটা বদার্ড নই। তার মানে যে আমি অ্যাওয়ার্ড পেলে খুব দুঃখ পাবো তা নয়, খুশিই হব। কিন্তু আমার সবচেয়ে বেশি ফার্স্ট প্রেফারেন্সটা সেটা নয়। কারণ আমার বিশ্বাস যে কোনো শিল্পীকে মনে রাখার জন্য আমরা তো সবাই একটা লনজিভিটি চাই, আমরা একটা মানে আমি চাই অন্তত যে আমি চলে যাওয়ার পরেও আমার গান থাকবে, আমার সৃষ্টি থাকবে এবং সেটা নিয়ে আলোচনা হবে বা কিছু থাকবে। ডান তোমার জন্য না, সেটা কিন্তু ভেতরের মানে মূল খিদেটা আর কি, সেইটা আমার কাছে। এবং সেই সময় শিল্পী মানে আজকে ধরুন লালন ফকিরের গান এখনো গাওয়া হয়, লালন ফকির কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা তা দিয়ে কি বিচার করা যায়? সলিল চৌধুরীর গান যখন আমরা শুনছি, হেমন্ত মুখার্জির গান যখন শুনছি, মান্নাদের গান যখন শুনছি, কে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, কে ফিল্মফেয়ার পেয়েছে, কে কি অ্যাওয়ার্ড পেয়েছে, কিচ্ছু যায় আসে না। তখন গানটা বাজছে, শ্রোতা শুনছে, তার মনের ভেতর কিছু একটা হচ্ছে, ওই অনুভূতির কোনো বিকল্প হয় না। এই তুমি যে মানুষের ডাক এগুলো যাওয়ার কথা, মানে আমি বলছি শ্রীরামপুর, বারাসাত সব জায়গা থেকে আসছে, বা পশ্চিমবঙ্গ, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, বা ভারতের বাইরেও যেখানে বাঙালিরা আছে। আমি বলছি যে ধরো তোমার তো শুরুর দিকে তুমি একজন কম্পোজার হয়ে এসেছিলে, তারপর লাইভ মিউজিকের জন্য একটা সেট আপ তৈরি করা, মিউজিশিয়ানদের সাথে বসা, ব্যান্ড তৈরি করা, এটা একটা ডিফারেন্ট জার্নি। এইটা তোমরা কিভাবে এই ব্যান্ডটা তৈরি করলে, মানে এক হলে কি করে? কারণ এগুলোর মধ্যে তো ভাঙা গড়ার মধ্যে দিয়ে এগোতে হয়। যদিও তুমি বললে যে 16 বছর প্রায় একই ব্যান্ড বাজছে, সেখানে কম্পোজিশন তৈরি করা, কারণ একটা প্যাটার্ন তোমার সিনেমায় বেজেছে, লাইভের জন্য আর একটা প্যাটার্ন আমাদের ক্ষেত্রে অনেকটা সহজ হয়েছিল। কারণ ব্যান্ডদের ক্ষেত্রে যেটা হয়, তারা জনপ্রিয়তা পায় না, তার আগে ব্যান্ডটা তৈরি হয়ে গেছে এবং তারা খেটে খেটে পরিশ্রম করে করে লাইভ শো করে করে একটা গান জনপ্রিয় হচ্ছে, দুটো গান জনপ্রিয় হচ্ছে, এই করে তারা শো পাচ্ছে, তারপর তারা মেন স্ট্রিমের আলোটা দেখতে পাচ্ছে। আমার ক্ষেত্রে তো আমি আগেই আলো দেখে ফেলেছি, আগেই আমি বিখ্যাত, সুবিধা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি অনেকটা সুবিধে। এবং তারপর আমি যখন বলছি যে আমার মিউজিশিয়ান খুঁজছি আমি আর কি, আমার মিউজিশিয়ান পাওয়াটা অনেক সহজ, কারণ অলরেডি আমি এস্টাবলিশড একটা নাম, অ্যাটলিস্ট এই মানুষের সঙ্গে বাজালে 4টে লোক শুনতে আসবে। এবং সেই করে আমার প্রথম সব থেকে নিশ্চিন্তের ব্যাপার হচ্ছে এই মানুষটার সাথে থাকলে বছরে আমরা নির্দিষ্ট সংখ্যক শো পাবো। এত কিছু তখন কেউ ভাবেনি। তখন মানুষের ধারণা ছিল এ হয়তো ম্যাক্সিমাম 6 মাস থাকবে, তারপর চলে যাবে। কিন্তু তাও একটা তো কিছু একটা জায়গা তৈরি হয়েছে আর কি। আমার প্রথম সেট আপ কিন্তু 3 জনের ছিল। আমি, আমার সঙ্গে গিটারিস্ট সায়ন আর সন্দীপন ছিল পারকাশনে। আমরা 3 জন শো করতাম, কারণ আমার সেই সময় ওই কি বলবো, নলেজ বলো বা
কনফিডেন্স বলো যে আমি একটা স্টেজে ড্রাম কিট নিয়ে উঠে পারফর্ম করব, সেই জায়গাটা ছিল না। আমি অ্যাকোস্টিক পারফর্ম করতেই বেশি আরাম বোধ করতাম। এই আমরা ট্রায়ন মিলে বেশ কিছু শো করেছি, কিন্তু তারপরেই বুঝতে পারলাম যে এটা বেশি দিন চলবে না। এবং মানে প্রথমের দিকে শো গুলো কোথায় করতে? যেখানে ডাক পেয়েছি, নিওয়ালিপুরে করেছি। পাবলিক শো করতে? পাবলিক শো, হ্যাঁ হ্যাঁ, মানে লোকে ডাকছে তবেই তো যাচ্ছে। কলেজ শো করেছি, এই যে সৌরভ পালোধির কলেজে অনুষ্ঠান করেছি আমরা প্রথম দিকে। সৌরভ এসেছিল, সৌরভের সাথে আমার খুব ভালো সম্পর্ক, বন্ধুত্ব। তো সেই সময় করেছি, বিভিন্ন গল্ফ গ্রিনের পাড়ার অনুষ্ঠান করেছি। এরম চলছিল, করতে গিয়ে ফেব্রুয়ারি মাসে একটা মোটামুটি ডিসেন্ট একটা অনুষ্ঠান পাই, যে ওখানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল আছে আমাদের কলেজ স্ট্রিটে, সেখানে একটা এনজিওর হয়ে একটি অনুষ্ঠান, এসো কিছু করি বলে। মধুমিতা দি আমার মানে বহুদিনের পরিচিত আর কি। মধুমিতা দি বললো সেই অনুষ্ঠানের কথা। তখন আমার মনে হলো যে এবার একটা মানে 5 জন অ্যাটলিস্ট স্টেজে দাঁড়াই। সেই করে সেই ব্যান্ড, ওটাই আমাদের ব্যান্ডের কি বলবো, মানে মিউজিক পাড়ার চিরাচরিত কম্বিনেশন, 4 জনের ব্যান্ড আর 1 জন ভোকালিস্ট, স্ট্যান্ডার্ড ড্রামার, বেসিস্ট, গিটারিস্ট আর কিবোর্ড প্লেয়ার। এই নিয়ে শুরু হলো। তারপরে আমাদের লাইন আপ চেঞ্জ হয়েছে, কিন্তু ড্রামার প্রথম দিন থেকে এক, কিবোর্ড প্লেয়ার প্রথম দিন থেকে এক। আর ঋষভ আর কৌস্তব ওরা 2014তেই জয়েন করে, 12 বছর ওরা সঙ্গে আছে আর কি। হ্যাঁ, তার মানে তো তোমাদের এখন মানে প্রোগ্রামটা এখন খুব এনজয়ের জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এবার অনুষ্ঠানটার মানে ভোল পাল্টে গেছে।